হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 25th অফ জুলাই, আর এখন বাজে 9:30। ব্রেকফাস্ট খাওয়ার সময় থেকেই ক্যামেরাটাকে অন করলাম। এর আগে আমি একদম ক্যামেরা অন করিনি, মানে এমন একটা ওয়েদার। আর সত্যি কথা বলতে কি জানি না, আজকে সকাল থেকেই ভীষণ বোর লাগছে, জানো তো, ভালোই লাগছে না। এবার আমি জানি তোমাদের বারবার এইসব কথা বলা মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, আমি বলতেও চাই না, এবং সব সময় হাসি খুশি থাকতে চাই, বাট মন পারমিট না করলে কি করা যাবে বলো। আমি আর্টিফিশিয়াল তো কিছু দেখাই না, ফেক কিছু দেখাই না, তো আমার ন্যাচারাল যেটা হচ্ছে সেই জন্যেই আমি করেছি কি, ফেক যাতে না দেখাতে হয়, তাই জন্যে ক্যামেরাটাই অন করিনি। এখন থেকে ক্যামেরাটা অন করলাম। এখন চাউমিন নিয়ে বসেছি। আজকের ব্রেকফাস্ট তো একদম ইয়ামি চাউমিন, খেতে ইচ্ছে হলো, জানো তো। রোজ আর এই দুধ, ওটস, অমুক তমুক এইসব আর ভাল লাগছে না। ভেবেছিলাম দুধ, ওটস, কলা এই খাবো, আর কালকে ব্লিঙ্কিট থেকে যে আম এসছে সেটা নেবো। তারপরে মনে হলো দূর একটু কিছু নোনতা নোনতা খাই। তারপরে দেখলাম যে আবার সেই মুড়ি চিবোতে হবে, তার থেকে একটু অল্প চাউমিন করে নিই, এটাই আমার খাওয়া হয়ে যাবে। তো দেখলে ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম আর গাজর এই আছে, আর কিচ্ছু নেই। সবজি সাবজা কিচ্ছু নেই। বাচ্চুদা এসেছিলেন ডিম দিতে, ওনাকে এই 2-4টে সবজি আনতে বলেছি অল্প অল্প করে। তো এখন ব্রেকফাস্টটা খাবো, তারপরে তোমাদের সঙ্গে আজকে একটা গল্প পড়ে শোনাবো, ইচ্ছে আছে। যদি টাইম হয় একটা নয়তো দুটো পড়বো, জানি না, সেটা রোজই তো বলি, বাট পারি না, একটাই চেষ্টা করব। আজকে লাঞ্চ মেনু হচ্ছে এগরোল। সেটা ওই যে দুটো লেচি করা ছিল, সেটা পরোটা করে রেখে দিয়েছি, খাওয়ার সময় ডিম দিয়ে জাস্ট ফ্রাই করে নেবো। আর ভেতরের পুরটা একটু ক্যাপসিকাম, পেঁয়াজ একটু সটে করে নিয়েছি, আর একটু শসা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ওইটা ভেতরে দিয়ে রোল করে আমার লাঞ্চ হয়ে যাবে। আজকে আর রান্নার পার্ট বলতে গেলে নেই, মানে কিছু করিনি। ম্যাগুকে পরে দেখাচ্ছি, ম্যাগু ঘরে আছে বোধহয়, খাটের তলায় আছে না কোথায় আছে জানি না। ওর মাছ, মাংস, ভাত সব হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্টটা খাই, তারপরে। আর আজকে ওয়েদার না, মানে একদম গুমোট চাপ মতো হয়ে আছে, জানো তো। না বৃষ্টি, না রোদ, কিছুই না, মাঝামাঝি। এতে গরমও প্রচণ্ড হচ্ছে। আর কিরকম যেন একটা, কালকে মাকে ভীষণ স্বপ্ন দেখেছি, জানো। আর সেটাই বলতে গেলে অন্যতম কারণ, যে সকালে উঠেই ভীষণ বোর লাগছিল, ভীষণ একা ফিল হচ্ছিল, মানে একদম ফাঁকা মনে হচ্ছিল একটা। কি জানি কালকে খুব স্বপ্ন দেখেছি, মানে মাকে আমি ওই বাড়ির থেকে এই বাড়িতে নিয়ে আসছি, লাগেজ টাগেজ মা প্যাক ট্যাক করেছে, মানে পুরো একদম দেখলাম ছবির মতো, জানো। তারপরে ঘুমটা ভেঙে গেল, এত কষ্ট হলো কি বলবো, মানে এটা যেন বুকের ওপর ভীষণ ভার টাইপের মনে হলো। তো মানে ইউটিউবের একটু এদিক ওদিক দেখে নিজের মনটাকে চেঞ্জ করলাম, জানো, মানে চোখ বন্ধ করে ঘুমোতেই পাচ্ছিলাম না। এটাই প্রথম হলো, এরকম আমার আগে কখনো হয়নি। যাই হোক, এইসব তো আর চলতেই থাকবে, কি বলবো বলো। তো ওই জন্যে আজকে ঠিক সকাল থেকে না ওই এনার্জি লেভেলটা নেই যে ক্যামেরা অন করব, শ্যুট করব হাসি মুখে, তাহলে ব্যাপারটা পুরো একটা আনন্যাচারাল জিনিস হয়ে যাবে। ওই জন্যে আমি আর ওই দিকেই যাইনি। এখন দেখলাম একটু স্টেডি হয়েছি। বিদিশার সঙ্গে খানিকক্ষণ কথা হলো, এবং ওর সঙ্গে কথা হলে আমি অনেক পজিটিভ ভাইব পাই, তো ভালো লাগে, একটা এনার্জি যেন মনে হয় বাড়ে। জানি না মানে ও কি জাদু জানে, বাট সামহাউ ও পারে আমাকে ঠিক মানে ঠিকঠাক করে নিতে আর কি। তো এখন বসেছি ব্রেকফাস্ট খেতে, ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে চান করব। চান করে আজকে ম্যাগিকে চান করানোর ইচ্ছে আছে, বা জানি না, দেখছি। আমি মানে আমার অ্যামাজনের পার্সেল আসবে, আসলে একটু ব্রাশ অর্ডার দিয়েছিলাম অনলাইনে, বেরোতে তো পাচ্ছি না গড়িয়াহাটে, তাই জন্যে ব্রাশটা দেখে শুনে অনলাইনে অ্যামাজনে অর্ডার দিয়েছি। আমার খুব শৌখিন যে ব্রাশ, সেই ব্রাশটা খারাপ হয়ে গেছে, তো সেটা অর্ডার দিয়েছি, সেটা আজকে মনে হয় এসেছে। আমাদের গেটেতে এসে গেছে অ্যামাজনের লোক। এবার অনেক বাড়ি নিয়ে আসে, তো প্রায় 50-60টা বাড়ি নিয়ে আসে, মানে বাড়িতে দেওয়ার ব্যাপার নিয়ে, যে কারণে আলটিমেটলি আমাদের টাওয়ারে যখন আসে অনেকটাই দেরি। তো অনেকক্ষণ এসেছে, এবার এসে পড়বে নাকি বুঝতেও পাচ্ছি না, ওকে কোন ভরসায় চান করতে ঢোকাবো সেটাও বুঝতে পারছি না। দেখছি কি হয় না হয়, এখন অবধি আনডিসাইডেড। তোমরা আমার সঙ্গে থাকো, আমি চান টান করে আবার ফিরে আসবো তোমাদের কাছে। এই যে ম্যাগুর চান হয়ে গেছে, তোমাদের আজকে দেখানো হয়নি ম্যাগুকে, এখন একদম চান টান করে ধোপ দুরস্ত হয়ে গেছে মহিলা, দেখো। আমার মেয়েকে চান করিয়ে দিয়েছি আজকে, দেখেছো, শ্যাম্পু করিয়ে। ওই ব্রাশের যে সেটটা আনার কথা ছিল, বললাম না অ্যামাজন থেকে আসছে, তার জন্য ওয়েট করছিলাম, তো এই যে দিয়ে গেছে।
কিছুই না, আমার ওই ফ্যাব্রিকের ব্রাশ তো দিয়ে যেতে আর দেখলাম কেউ আসবে না, ওই জন্যে ম্যাগির চানটা করিয়ে দিলাম শ্যাম্পু করিয়ে, একদম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ওকে চান করিয়ে আমি চান করে একদম দুজনে মা মেয়ে আমরা ফ্রেশ। এবারে ওর খাবারটা রেডি করব, করে তারপর তোমাদের সঙ্গে আসছি গল্পটা বলবো বলে, একটু ওয়েট করো। 11:35 বাজে আর আমি বসে পড়েছি। আমার ম্যাগুর খাওয়া দাওয়া কমপ্লিট, জানো আমি বসার আগেই মানে ভাতটা মেখে টেকে ওকে দিয়েছি, দেখছি ও তাকাচ্ছে, আমি আর চান্স নিইনি, সঙ্গে সঙ্গে ওকে ওইদিকে নিয়ে গিয়ে আর চেয়ার নিয়ে বসে পড়েছি এবং ও পুরো কমপ্লিট খাওয়া দাওয়া। এই দেখো এখন জল খাচ্ছে। এই যে বাক্সটা, আমি ভাবলাম যে আমিও তো দেখবো, তোমাদের সামনেই খুলি, কিছুই নয় ব্রাশ। এই দেখ, এই দেখ তুলির সেট, তাই কি মুড়ে ঝুড়ে দিয়েছে জানো। এরা জিনিসপত্র না মোটে যত্ন করে দেয় না, জামা কাপড়ও আসে এত ক্রিজ এত ক্রিজ। গুড্ডি যাওয়ার সময় কত ড্রেস কিনলো, মানে টপ ফপ শার্ট, তারপরে ওই ফর্মাল প্যান্ট ফ্যান্ট, এত ক্রিজ না যে মানে শেষে ইস্ত্রি করতে হয়েছে। কোন দিক দিয়ে খোলে রে বাবা, এই তো উল্টো দিকেই চেষ্টা করছি। এই দিক দেখেছো, ইন্ডিভিজুয়ালি আবার প্লাস্টিকে মোড়া আছে, কেননা ভীষণ সরু এগুলো, সূক্ষ্ম একদম কাজ করবার জন্যে। তোমার নয় এগুলো, ম্যাগু এসে গেছে বলো তো। এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 ওই 12টা সেট। দেখো তাও আবার এটা মুড়ে গেছে, এমন ভাবে দিয়েছে না, আরে ব্রিসেলটা মুড়ে গেলে না কাজ করা যায় না, এ আলাদা করে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এমন মুড়ে দিয়েছে যে নষ্ট, মানে ব্রিসেলগুলো মুড়ে যাচ্ছে। এই দেখেছো মুখটা মুড়ে যাচ্ছে, ঠিক জিনিসটা টাকাটা নেওয়ার বেলায় ঠিক নেয় জানো। এই দেখো কিরম মুড়ে গেছে, দেখেছো, কি বলবো। এগুলোকে এরকম সোজা করে রাখতে হবে, না হলে পুরো নষ্ট হয়ে যাবে। জিনিস যত্ন না করলে কোনোদিন কোনো কিচ্ছু থাকে না, সে যত দামেরই হোক আর যত অল্প পয়সারই হোক। এটা বিরাট যে দাম নিয়েছে তা কিন্তু না, ওই বোধহয় কত নিল 389, 389-এ এই 12খানা মতো বোধহয় আছে। বাবু তোমার নয় মা, এটা আমার, আমার ফ্যাব্রিকের কাজে, তোমার কিছু না, তুমি নেওয়ার তালে আছো। এই দেখ, এই দেখ উকি মাছ। যাকগে চলো, তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করব বলেছিলাম, তো গল্পটা বরং পড়ি। আর এইখানে দেখো ফ্যাব্রিকের সব আসবাবপত্র আমি নিয়ে হাজির হয়ে গেছি। আগে গল্পটা পড়বো, তারপরে কাজে হাত দেবো। দাঁড়াও, এই যে ফোন নিয়ে নিয়েছি, একটু খুঁজে নিই তারপরে আসছি। এই গল্পটা আগে পড়েছি কিনা ঠিক মনে নেই, মনে হচ্ছে পড়িনি জানো তো। যদি পড়ে থাকি আগে তাহলে তো পুরো লস, কিন্তু কি করব বলো, মনে নেই। কিন্তু আমার মনে হচ্ছে আবার দেখে যে না এটা পড়িনি বোধহয়। আমি যখনই যেটা পড়ি সেটা আমি উড়িয়ে দিই, মানে ডিলিট করে দিই, যাতে বুঝতে পারি পরে। অত কি মনে থাকে বলো। যাই হোক শোনো, এটা একটা গল্প। বিয়ের পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়ে গেছে। 9টা 5টা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠেনি আর। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি না ঠিক বুঝি না। আমার মেয়ে নেহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা খুবই স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও অন্যরা কিন্তু আমার কানে কথাটা দিয়েছিল।
আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখছি না, সময় থাকতে আটকে নিস। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল না কি যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে বিনোদ আর 3 বছরের মেয়ে নেহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। তার ওপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলেও যাইনি। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝতে, বোঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম। বাতাসে আমার চুল উড়ছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমি লজ্জাও পাচ্ছি না আর, তবে ভালো লাগছিল। আমরা শহরের একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, বিনোদ আর নেহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসবো বলো তো? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি? তুমি আর একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলেই বাড়ি গিয়ে জানাবে। এই রকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি, আর চাইবও না। বাড়ি চলো। আমি আরেকটু বাইরে ঘুরতে চাই, পার্কে যাব, এসো। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারের মেলা বসেছে মানুষের। আমাদের মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে আর পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। মহিমা, তুমি আর একটা বিয়ের কথা ভাবছো? আমাকে জানাওনি তো। তুমি যখন জানালে তারপরেই ভাবলাম, আমার বয়স তো বেশি না, সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় নাকি? তাই ভাবলাম। তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলেমেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের ওপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো তুমি? এই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলেমেয়েরাও একদিন এইসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা এই রাস্তাঘাট থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা তো সব ত্যাগ করে, কেন বাবারা ত্যাগ করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হয়ে গেল, আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা কখনো করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম যে আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা ঈশ্বরের দেওয়া উপহার। তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য নয়। শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমাদের গল্পটা? এটা কিন্তু ভীষণ বাস্তব কথা, জানো। মানে মা বাবার বিবাদ, মা বাবার মধ্যে মন কষাকষি, মা বাবার ভেতরকার ভুল ডিসিশনগুলো সত্যি ছেলে মেয়েদের ওপরে কিন্তু ভীষণভাবে বর্ষায়। তবে একজন মা কিন্তু, আমি ফিল করি, বিইং আ সিঙ্গল মাদার, সে কিন্তু পারে তার ছেলে মেয়েকে বহল তবিয়তে বড় করে তুলতে। হ্যাঁ, অনেকেই বলবে যে একটা বাচ্চার জীবনে কিন্তু মা আর বাবার দুজনকার কিন্তু সমান কি বলবো,
জায়গা থাকে এবং থাকা উচিত, এবং সমান রেসপন্সিবিলিটি থাকা উচিত, সমান মানে থাকা উচিত, সব বুঝি। কিন্তু একটা মা কিন্তু মা বাবা দুজনের দায়িত্ব পালন করার মতো একটা ইনবর্ন ক্ষমতা রাখে, যেটা একটা বাবা কিন্তু আমার মনে হয় বাবা মা দুজনকার যে ব্যাপারটা সেইটা অতটা মানে রেশিও ওয়াইজ দেখতে গেলে অতটা পারে না। এবং বাবারা খুব চট করেই তখন ধৈর্য হারিয়ে ফেলে, মনে করে আমি আর একটা বিয়ে করি, বউ আনি, এবং সেই বউ আনার পরেও কিন্তু ছেলে মেয়েদের মানে আগের পক্ষের ছেলে মেয়েদের অবস্থা আরও শোচনীয় হয়ে যায়। কিন্তু একটা মা সে কিন্তু কারুকে জীবনে না এনেও বহল তবিয়েতে কিন্তু বাচ্চাদেরকে আগলে রাখে এবং তিলে তিলে তাকে বড় করে দিতে পারে, এবং বাচ্চারাও কিন্তু সুস্থ মস্তিষ্কে একটা পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে, বড় হতে পারে। তো জানি না, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বললাম। আমিও একজন সিঙ্গল মাদার, এবং আমি আমার বাচ্চাদের কিন্তু একদম আগলে রেখেই বড় করেছি, এবং তারা পরিপূর্ণ মানুষ হয়েছে, এবং কিছু খারাপ হয়েছে বলেও তো মনে করি না। যতটুকু সম্ভব আমার জন্যে ছিল পসিবল ততটুকু দিয়েই আমি বড় করেছি। এবং আমি বলে না, আমার মতো অনেক মায়েরাই আছে যারা কিন্তু তাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করে বাচ্চা দুটোকে বা বাচ্চা একটাকে, যেই সন্তান থাকুক না কেন, তাকে কিন্তু আগলে আগলে মানুষ করে দেয়। তো এই পারদর্শীটা হয়তো মায়েদের একটা ইনবর্ন থাকে, কেননা মায়েরাও তো বাচ্চাকে ভেতরে মানে গড়ে তোলে, সেই যে একটা ওই মানে ভগবান দত্ত ক্ষমতা মায়েদের মধ্যে থাকে, তাই মায়েদের মধ্যে বোধহয় এই ক্ষমতাটাও থাকে যে তারা পারে একা সব লড়াই লড়ে বাচ্চাকে বড় করে তুলতে। আমার তো সেটাই মনে হয়, এবং যেহেতু আমি পেরেছি তাই আমার এটা বিশ্বাসও। এবার অনেকে হয়তো এটাকে মানবে না, অনেকে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু আমি আমার পার্সোনাল ভিউটা দিলাম। পার্সোনাল ভিউ দেওয়ার তো কোনো বাধ্যবাধকতা নেই, যে যার এক্সপিরিয়েন্স থেকে নিশ্চয়ই সেটা শেয়ার করতেই পারে। তো সেই জায়গা থেকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এবং এই গল্পটা বেশ বাস্তব। জানো, আমার তো মনে হলো এই মেয়েটি যে 35 বছরের মানে বিয়ে হয়েছে, সে কিন্তু বেশ বুদ্ধিমতী। কেননা আদৌ বাচ্চাদের ও শিশু ভবনে রাখতো কি রাখতো না, এ বেশ একটা আমার মনে হলো খুব বুদ্ধির কাজ করে তার হাজবেন্ডকে বেশ পাল্টে ফেলতে পেরেছে। এটা তোমাদের কি মনে হয় গল্পটা পড়ে? ওর হাজবেন্ড কিন্তু কোথাও না কোথাও একটা ফিল করেছে যে আফটার অল বাচ্চা দুটো তারও রক্তের জিনিস, তারা শিশু ভবনে পড়ে থাকবে বা ফুল বিক্রি করবে, আর সে অনন্যার সঙ্গে নতুন সংসার আরম্ভ করবে, এটা সেও কিন্তু কোথাও না কোথাও মেনে নিতে পারেনি বলেই 30 বছর ধরে কিন্তু এই মহিলার সঙ্গেই ঘর করে গেছে। তো এটাও আবার ভালোই বলতে হবে, এরকম লোকও মানে আছে, বাট কতজন যে আছে সেটাও একটা জিজ্ঞাসার চিহ্ন। যাই হোক, এটা গল্প হলেও আমার তো বেশ বাস্তব লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওয়ে আর কিছু রাখছি না। ইটিং শো অবশ্যই করব। আজকে এগরোল আছে মেনুতে, লাঞ্চ মেনুতে, এবং এগরোলের প্রসেস আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই সেটা শেয়ার করবার মতো কিছু না। একদম ডিম ছিল না, বাচ্চুদাকে দিয়ে ডিম এমার্জেন্সি বেসিসে আনিয়েছি, জানো, তবেই না এগরোলটা খাওয়া যাবে। একটা ডিম চাউমিনে দিয়েছি, আর একটা ডিম পড়ে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। আজকে একটু সকাল থেকেই মনটা ভারাক্রান্ত ছিল, মানে মাকে এত স্বচ্ছভাবে স্বপ্নেতে দেখলাম, খুব মিস করছিলাম, জানো তো, খুব বোর লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে কিরকম যেন ফাঁকা মনে হচ্ছিল। যাই হোক, একই কথা আবার রিপিট করছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। এক একদিন তো এরকম চলেই, বলো। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার নিশ্চয়ই আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে, তোমাদের সঙ্গে নিয়েই আবার দিনটা কাটাবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।